স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা তো জানেনই যে এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করি দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে, এবং একই সাথে আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই সব পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দিই, সেগুলো নিয়েও আলোচনা হয়। একই সাথে দেখাই অনলাইন নিউজ পোর্টালগুলো এবং সেগুলো নানা বিষয় নিয়ে আমরা চেষ্টা করি আমাদের অতিথিরা কথা বলেন। দর্শক চলুন সবার আগে দেখে নিই ৭১ জার্নালে আজকে কি শিরোনাম রয়েছে। ৭% প্রবৃদ্ধি ধরে ২,৯৫,১০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে। আগামী ১৫-১৬ অর্থ বছরে আমি ৭% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বাজেটে দাম বাড়তে পারে টেলিভিশন সেট, সিগারেট, মোবাইল সেবার, কমবে মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি ও প্লাস্টিক সামগ্রী। বাজেট নিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল, বাস্তবায়ন অযোগ্য বলছে বিএনপি। ব্যক্তিগত কেন বিনিয়োগ করবে? ব্যক্তিগত দেখতে দেশে কোনো গণতান্ত্রিক সরকার নাই। স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবি। সাধারণ জনগণ যে আছে এই বাজেট থেকে তো কিছুই পাইতেছে না। এই বাজেট যদি কল্যাণমুখী হয় তাইলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। মানব পাচার রোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে জানালেন শিল্পমন্ত্রী। আইনকে আরো পুনর্বিন্যাস করতে হবে এবং কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। দর্শক, আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর গবেষক ডক্টর নাজনীন আহমেদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। একই সাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সাথে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, আর থাকবেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ সাহেব। আমরা কথা বলবো অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে। তবে এই অনুষ্ঠানের বেশিরভাগটা জুড়েই নিশ্চয়ই থাকবে আজকের এই বাজেট ঘোষণার বিষয়টি। আমরা গবেষকের কাছে যাওয়ার আগে একটু সম্পাদকের মন্তব্য নিয়েই শুরু করতে চাই। বিষয়টি হচ্ছে খুবই সাধারণ প্রশ্ন আমি আপনার কাছে করব, যে ৭% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে যে একটু বড় আকারের বাজেট দেওয়া হয়েছে, যেটিকে বলা হচ্ছে সমৃদ্ধির সোপান। তো এই সমৃদ্ধির সোপানের মধ্যে সাধারণ মানুষের জন্য কি কি উল্লেখযোগ্য ভালো দিক আপনি দেখতে পেয়েছেন? না, আসলে প্রথমে গবেষকের কাছেই যাওয়া গেলে ভালো হতো। তাহলে আমরা যাবো গবেষকের কাছে। হ্যাঁ, অবশ্যই গবেষকের কাছে। যে প্রশ্নটি করেছেন, আসলে আমরা যদি পুরো বাজেট বা এই সময়কার আমাদের যে পলিসিগুলো 5 ইয়ার প্ল্যান এগুলো যদি দেখি, এটার মূল লক্ষ্যই কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ দারিদ্র্য বিমোচন। এই যে আমরা ৭% প্রবৃদ্ধি কথা বলছি এবং 7% প্রবৃদ্ধিকে আমরা শুধু প্রবৃদ্ধি অর্জন করতে চাই না, আমরা কিন্তু বৈষম্য কমিয়ে আনতে চাই। সেক্ষেত্রে সরাসরি যে কাজগুলো বাজেটের মধ্য দিয়ে সাধারণ মানুষকে হেল্প করে তার মধ্যে একটি বড় হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বছরের বাজেটে আমরা দেখেছি যে এটার যে আওতা, মানে যাদের জন্যই বরাদ্দ, সেই আওতা বাড়ানোর একটা প্রতিজ্ঞা করা হয়েছে। কিন্তু আমরা জানি কিন্তু যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ালেই শুধু হয় না, যাদের জন্য প্রতিজ্ঞা করা হয়েছে অনেক সময় তাদেরকে সিলেক্ট করা হয় না, যারা পৌঁছায় না, জি না, যাদের যোগ্য নন অর্থাৎ যারা দরিদ্র নন তার কাছে যায় এবং দেখা যায় দরিদ্র মানুষ অনেক সময় এটার আওতা থেকে বাদ পড়ে যান। তো এটি একটি ভালো দিক। একটি ভালো দিক হচ্ছে যে আওতাটা বাড়ানোর প্রতিজ্ঞাটি করা হয়েছে, এবং আরেকটি দিক হচ্ছে যে আমরা কিন্তু এই প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য একটি আইন বা একটি নীতিমালা প্রণয়ন হয়েছে যে কিভাবে এটি খুব সুশাসনের মাধ্যমে বন্টন করা যেতে পারে। তো সেই আইনের যদি বাস্তবায়ন হয় তাহলে হয়তো এবছর সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ রয়েছে সেটার একটা ভালো ব্যবস্থাপনা হবে বলে আমি আশা করি, এবং সেটা যদি হয় তাহলে সেটা সাধারণ মানুষের কল্যাণে আসবে। আরেকটি হচ্ছে যে শুধু বাজেট নয়, সম্প্রতি কিন্তু আমরা দেখেছি যদিও সঞ্চয়পত্রে সুদের হার কমানোকে অনেকে ভালো চোখে দেখেননি, কিন্তু এটা কিন্তু আমাদের যেটা ব্যাংকের যে সুদের হার কমানোর ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এবং সেটা যদি হয় এবং তার যদি বিনিয়োগকে উৎসাহিত করে তাহলে কিন্তু আলটিমেটলি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং সেটিও কিন্তু সাধারণ মানুষের উপকারে আসে। এবং আমরা দেখেছি যে এখানে এই বাজেটে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহিত করা, করের রেয়াত দেয়া, এগুলোর ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। সেগুলো আমি মনে করি, যেহেতু ইতিবাচক দিক বলতে বলেছে, আমি মনে করি যে সেগুলো একটা পজিটিভ ভূমিকা রাখবে। কিন্তু যেখানে আমরা আরেকটু আশা করেছিলাম, বিশেষ করে শিক্ষা খাতের যে
বরাদ্দ টাকার অঙ্কে কিন্তু বরাদ্দ বাড়ছে, কিন্তু আমরা যদি দেখি বাজেটের অংশ হিসেবে 3-4 বছর আগেও কিন্তু এটা কিন্তু 12% ছিল মোট বাজেটের, এবং এখন কিন্তু সেটা এবারও 10-11-র মধ্যে ওঠানামা করছে। তো সেক্ষেত্রে কিন্তু একটু মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে উচ্চশিক্ষা এবং গবেষণায় যে বরাদ্দটি সেটি অপ্রতুল, এবং সেটা কিন্তু আসলে দীর্ঘমেয়াদে একটা দেশের উন্নয়নের জন্য বিশেষভাবে জরুরি। জি, ডক্টর নাজনীন আহমেদের বক্তব্য শুনছিলাম। খন্দকার মনিরুজ্জামান, এই আলোচনা থেকে আপনার প্রতিক্রিয়াটি নিয়ে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্নে যেতে চাই। আসলে যেটা হচ্ছে যে 7% প্রবৃদ্ধির কথা যেটা বাজেটে বলা হয়েছে, এটা খুব বেশি না আমার কাছে মনে হয়। এটা অ্যাচিভেবল, এটা অর্জন করা একেবারে অসম্ভব কিছু না। কিন্তু সমস্যাটি আমি মনে করি বাজেটের ক্ষেত্রে অন্য জায়গায়। একটি সমস্যা হচ্ছে এই যে আমরা যে সামাজিক নিরাপত্তা বা বলা হচ্ছে যে মানব সম্পদ উন্নয়নের যে বিষয়গুলো আছে, সেই যেই সূচকগুলি এই ক্ষেত্রে প্রয়োজনীয়, সেই সূচকগুলির ক্ষেত্রে আমরা দেখব বরাদ্দ কিন্তু যথেষ্ট নয়। যেমন ধরেন, আমার যদি ভুল না হয়, আমি খুব হেস্টি ইয়েতে কতগুলি নোট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে মানব সম্পদ আপনার কি বলে সামাজিক নিরাপত্তা বোধ 3,748 কোটি টাকার বরাদ্দ। শিক্ষায় ডক্টর নাজনীন নিজেই বলেছেন যে যতটা হওয়ার কথা বাজেটের অংশ হিসাবে সেটা কিন্তু কমে গেছে। তারপরে ধরেন যে এই যে একটা আছে স্বাস্থ্য খাতে বাজেট, সেটাও যে খুব বেশি গতবারের তুলনায় বা বাজেটের অংশ হিসাবে যে খুব বেশি, সেটা কিন্তু না। এই জায়গাগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বাজেটকে বাস্তবায়িত করতে চান যথাযথভাবে, তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সুশাসন, একটা হচ্ছে মানব সম্পদ, আর একটা হচ্ছে বাস্তবায়নের সক্ষমতা। তিনটা মিলে বাস্তবায়নের জিনিসটা মানে বাস্তবায়নটা অর্জন করা সম্ভব হয় আর কি। আপনার দেখব যে বাজেটের 7% গ্রোথ, 6.2% ইনফ্লেশন বা মূল্যস্ফীতি, এগুলো খুব বেশি বা সেটা আমি বলবো না, কিন্তু এই জায়গাগুলিতে যে যতটা স্ট্রেস দেওয়ার দরকার ছিল মানব সম্পদের, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে বাজেটে কিন্তু সেই স্ট্রেসটা পড়ে নাই। না পড়ার ফলে যেটা হবে, এবং আমাদের বাজেটের ধারাবাহিকভাবে একটা ল্যাগিং আছে একদম। আমি জানি না ডক্টর নাজনীন একমত হবেন কিনা, কিন্তু ধারাবাহিকভাবে ল্যাগিংটা হচ্ছে যে কোনো সময় কিন্তু বাজেটের বাস্তবায়নের সক্ষমতাটা আমাদের 100% হয় না। 100% হয়তো অনেক ক্ষেত্রে হয় না, বা অনেক দেশেরই হয়তো বাজেটে হয় না, কিন্তু একটা অপটিমাম জায়গা তো যেতে হবে। সেই জায়গাটা কিন্তু আমরা কোনো বছর যেতে পারি না। আপনি বছর শেষে দেখবেন এডিবির বরাদ্দ একেবারে টাকা ওড়ানোর মতো করে বরাদ্দ দেয়, এই টাকা নাও, এই টাকা নাও, এই টাকা নাও, এই টাকা নাও। ফলে এখানে কোয়ালিটি বাস্তবায়ন খরচ করারও কিন্তু একটা দক্ষতা দরকার। খরচ করার দক্ষতা খুব ইম্পর্টেন্ট, খরচ করার দক্ষতা খুবই ইম্পর্টেন্ট, তা নাহলে কিন্তু আপনি কোয়ালিটি অর্জন করতে পারবেন না। এই জায়গাটা আমাদের বরাবরই বাজেটে কিন্তু ল্যাগিং থাকে, এবারও কিন্তু সেটা। আমরা একটু যাই, হেলাল উদ্দিন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা একটু ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই। জনাব হেলাল উদ্দিন, আপনি নিশ্চয়ই আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এফবিসিসিআই আপনাদের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের প্রতিক্রিয়া আমরা জেনেছি বাজেটের প্রায় সাথে সাথেই। তো বলা হচ্ছে যে শিল্প এবং ব্যবসায়ী বান্ধব একটি বাজেট হয়েছে। আপনাদের সংগঠনের সভাপতি তিনি তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, কি বলবেন আপনি? আমি ওনার সঙ্গে একই সুরে সুর মিলে বলবো যে আসলে এটি ব্যবসায়ী বান্ধব বাজেট। যে কথাটা আমরা আগেও বলেছি সেটি হচ্ছে যে এই বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার, এবং ব্যবসায়ী বান্ধব সরকার বলেই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এত দুর্যোগ আমাদের মধ্যে গিয়েছে, তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবং প্রতিবারই আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা যে কথাটা বলি যে বাংলাদেশি ব্যবসায়ীর হচ্ছে বীরের জাতি। এখানে যে বিষয়টি আজকে যে বাজেটটি পেশ করা হচ্ছে, এটা নিয়ে আমাদের উৎসাহ আছে এবং পাশাপাশি উৎকণ্ঠাও আছে। এবং উৎসাহের জায়গাটি হচ্ছে এই জায়গাটি যে সেটি হচ্ছে যে এই বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, ব্যক্তি খাতের ট্যাক্স কমানো হয়েছে, এবং যে এই প্রথমবারের মতো যে বাজেটটি আমরা দেখলাম যে আয়করের উপর ডিপেন্ড করা হচ্ছে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে মানে আয়করের উপরে। এইটা একটি ভালো দিক। আমরা কিন্তু বারবার বলছিলাম যে আসলে ভ্যাটের চাইতে যদি আয়করের উপরে জোর বেশি দেওয়া হয়, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু তার সুফল পায়। এবং এবারে বাজেট আমরা দেখলাম যে বাজেটের ভ্যাটের চাইতেও আয়কর উপরে জোরটা বেশি দেওয়া হয়েছে, এবং টোটাল বোধহয় আয়কর থেকে যেটা
ইয়ে করা হয়েছে, ধার্য করা হচ্ছে সেটা 1,76,370 কোটি টাকা। জি হ্যাঁ, তো এবং আয়কর থেকে লক্ষ্যমাত্রা হচ্ছে 65,932 কোটি টাকা, এবং মূসক থেকে যেটা ধরা হয়েছে সেটা হচ্ছে 63,902 কোটি টাকা। তো আমি এই কারণে এই কথাটা বলছিলাম যে আসলে আমরা কিন্তু বারবারই কথাগুলো বলছিলাম যে আসলে আয়করের নেটটা বাড়ানোর দরকার। আয়করের নেটটা যখন বাড়ে তখন কিন্তু হয় কি, বিত্তবানরা কিন্তু আয়কর দেন, এবং বিত্তবানরা যখন আয়কর দেন তখন কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হন না। আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে একটা জিনিস কিন্তু খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন যত আমরা দেখেছি যে মূল্যস্ফীতি কিন্তু আমাদের 6.23 এর মধ্যেই কিন্তু ধরে রাখা গেছে। এটা কিন্তু আমি বলবো যে বর্তমান সরকারের একটি সাফল্য। আপনি উৎকণ্ঠার কথা বলছিলেন, তো সেই বাজেটকে ঘিরে উৎকণ্ঠার কি কি ছবি আপনি দেখতে পান? জি, আপনি বলছিলেন যে স্বস্তির ব্যাপারও আছে, উৎকণ্ঠার ব্যাপারও আছে। উৎকণ্ঠা হচ্ছে যে এই টোটাল যে রাজস্ব, বিশেষ করে এনবিআর যে টাকাটা গ্রহণ করবে, এনবিআর যে টাকাটা আমাদের কাছ থেকে দেবে, তার পুরোটাই কিন্তু ব্যবসায়ীরা দেবেন। এই জায়গাটা আমাদের উৎকণ্ঠা। এবং পাশাপাশি আরেকটু উৎকণ্ঠা হচ্ছে যে আমরা গত বছর বাজেট আমরা লক্ষ্য করেছিলাম যে বাজেটে আবার পুনরায় কিন্তু আবার নির্ধারণ করা হচ্ছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। সেটা হচ্ছে একটি টার্মোয়েল গিয়েছে আমাদের খুব খারাপ অবস্থা। একটি ফিক্সড ইয়ারে কিন্তু আমরা দুটি টার্মোয়েল, অর্থাৎ 2013 সালের একটি টার্মোয়েল ছিল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং 2015 সালের প্রথম দিকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমরা যে টার্মোয়েলটা দেখেছি। এরকম যদি আবারও আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তাহলে কিন্তু আসলে এইটা একটু কষ্টকর হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের উৎকণ্ঠা। একটা প্রশ্ন আমি করতে চাই হেলাল সাহেবকে, সেটা হচ্ছে এই যে 2016 থেকে ভ্যাট 16% করা হবে বাজেটে কিন্তু বলা হয়েছে, এটা একটা। আর রপ্তানি পণ্যে উৎসে 1% কর কাটবে। আগে কিন্তু সেটা বোধহয় 0.5 ছিল, ইফ আই এম নট রং, 0.8 ছিল। আমি একটু এই দুটো জায়গায় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? মনির ভাই একটু আবার বলবেন, আর যদি একটু বাড়িয়ে দেওয়া যায় বলি, আমি একটু কম শুনতে পাচ্ছি, একটু জোরে যদি বলেন মনির ভাই। আমি বলছি যে আপনার ভ্যাট 2016 থেকে সব পণ্যের উপর ভ্যাট হবে 16%। ভ্যাটের কথা বলছেন, 1% বেড়ে যাবে। আর রপ্তানি খাতে উৎসে কর কাটবে 1%, যেটা আগে 0.8% ছিল। এই দুটোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা মনির ভাই খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা কিন্তু 2016 সালে যে ভ্যাট আইনটি, নতুন যে আইনটি প্রবর্তন করা হচ্ছে, এই ব্যাপারে কিন্তু আমরা মাননীয় অর্থমন্ত্রীকে বারবার বলেছি, বিসিসির পক্ষ থেকে আমরা এই বিষয়ে বারবার বলেছি। আপনি লক্ষ্য করেছেন যে আজকে 20 বছর আগে, 20-22 বছর আগে আমরা ভ্যাট প্রবর্তন করেছি, এবং ভ্যাট প্রবর্তন করার পরে ভ্যাটের লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের সবসময় অর্জিত হয়েছে, এবং এখানে আমাদের এক ধরনের গ্রোথ ছিল। এটা একটি পজিটিভ দিক। হঠাৎ করে দেখলাম যে এইটাকে আবার নতুন করে ভ্যাট আইন সংস্কার করা হচ্ছে, ভ্যাট আইনটাকে নতুন করে সাজানো হচ্ছে, এবং নতুন করে সাজানোর ব্যাপারে আমাদের কিছু আপত্তি আছে, এবং এই আপত্তিটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর সামনে আমরা বলেছি, এবং মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, এবং এটা তো সেটেল হয় না, আপনাদের আপত্তিটা তো সেটেল হয়। আমরা মনে করছি যে এইটার আরো আলোচনার ভিত্তিতেই কিন্তু এটা এই বিষয়ে আমরা আলোচনা শুনবো, সবার আলোচনা শুনবো। আমাদের একটা বিরতিতে যেতেই হচ্ছে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই সেই আলোচনাটিতে যাবো। দর্শক, আমাদেরকে একটা বিরতিতে যেতেই হচ্ছে, খুব শিগগির ফিরবো আমরা, আমাদের সাথেই থাকবেন। প্রবৃদ্ধি ধরে 2,95,100 কোটি টাকার বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী। সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে। আগামী 15-16 অর্থ বছরে আমি 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। বাজেটে দাম বাড়তে পারে টেলিভিশন সেট, সিগারেট, মোবাইল সেবা, এবং কমবে মাইক্রোবাস, হাইব্রিড গাড়ি এবং প্লাস্টিক সামগ্রী। বাজেট নিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল, বাস্তবায়ন অযোগ্য বলছে বিএনপি। স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ ব্যক্তিগত কেন বিনিয়োগ করবে? ব্যক্তিগত দেখছে দেশে কোনো গণতান্ত্রিক সরকার নাই। সাধারণ জনগণ যে আছে এই বাজেট থেকে তো কিছুই পাইতেছে না। এই বাজেট যদি জনকল্যাণমুখী হয় তাইলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। মানব পাচার রোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে, জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আইনকে আরো পুনর্বিন্যাস করতে হবে এবং কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। বার্তা কক্ষের সবশেষ সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিলাম।
আলোচনায় আছে বাজেট নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ডক্টর নাজনীন আহমেদ এবং আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, FBCCI এর সাবেক সহ সভাপতি। আলোচনায় যাব তার আগে কয়েকটি পত্রিকা একটু চট করে আমরা চোখ বুলিয়ে নেই। বড় স্বপ্নের বড় বাজেট, সংসদে 2,95,100 কোটি টাকার বাজেট প্রস্তাব, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 2,08,443 কোটি টাকা, জিডিপির লক্ষ্য 7% এবং মূল্যস্ফীতির লক্ষ্য 6.2%। যাচ্ছি প্রতিশ্রুতি পূরণের বাজেট বলছে এবং আয়ের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়, এটি সিপিডির বাজেট প্রতিক্রিয়া। আমরা জানবো আপনাদের কাছ থেকে এই বিষয়ে। যাচ্ছি পরেরটিতে। সকালের খবর, আমি অশোধনীয় আশাবাদী, একটু কঠিন বললেন অর্থমন্ত্রী। বিশাল বাজেট বাস্তবায়নী চ্যালেঞ্জ, বাস্তবায়নের চ্যালেঞ্জ কিন্তু আমরা প্রতি বছর যখন বাজেট দেয়া হয় তখন আমরা বলি যে বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকে। দাম কমবে এবং দাম বাড়বে যে সেটি একটি তালিকা আছে, সাধারণ মানুষের দৃষ্টি কিন্তু পত্রিকায় কিংবা টেলিভিশনের চোখ বুলিয়ে তারা দেখতে চায় এই বিষয়গুলো। দাম কমবে বলা হচ্ছে সাবান, ওষুধের কাঁচামাল, চকলেট, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, প্লাস্টিক পণ্য, পোল্ট্রি এবং ডেইরি খাদ্য, ক্যামেরা, সিগারেট, মোবাইল সেবা, স্বর্ণালঙ্কার, মশলা, বিদেশি টিভি, পিস্তল, বাথরুম ফিটিংস, মোটরসাইকেলের দাম বাড়বে, এমনটি বলছে সকালের খবর। যাচ্ছে পরেরটিতে। দুর্বল কাঠামোয় বিলাসী বাজেট, সংসদে দুর্বল কাঠামোয় বিলাসী বাজেট আমাদের সময়ে খবর করছে প্রধান শিরোনাম। যাচ্ছি পরেরটিতে। ব্যবসা বান্ধব গতিশীল বাজেট, দুইটা পত্রিকার আমরা দু ধরনের শিরোনাম কিন্তু দেখলাম। মনিরুজ্জামান ভাই কি বলবেন এই বিষয়টিতে? আমাদের অর্থনীতি বলছে ব্যবসা বান্ধব গতিশীল বাজেট এবং এর আগেরটি বলছে দুর্বল কাঠামো। একটা পত্রিকা এক এক জায়গায় স্ট্রেস করছে, কে কোথায় জোর দিয়েছে আর কি। এরা ব্যবসার দিক থেকে যে বাজেটে যে ইয়েগুলো আছে তার উপরে জোর দিয়েছে, ডেভেলপমেন্ট গুলো আছে বা কথাগুলো বলা হয়েছে। আর এর আগে যে পত্রিকাটা আমরা দেখেছি আমাদের সময়, তারা বলেছে বাজেট বাস্তবায়নের দুর্বল কাঠামোয় বিলাসী, বাস্তবায়নের অবস্থান থেকে তারা বাজেটটাকে বিবেচনা করেছে আর কি, কাঠামোটা দুর্বল বাস্তবায়নের অবস্থান থেকে। ডক্টর নাজনীন, বিশেষ করে নানা ধরনের শিরোনাম আপনি দেখছিলেন, আমরা সবসময় বলে থাকি যে এটা হচ্ছে মানে বাস্তবসম্মত নয়, বাস্তবায়ন কঠিন, বড় বাস্তবায়ন কঠিন, এটা তো একটা ধারাবাহিক ব্যাপার। আসলে বাজেটটা তো বাস্তবায়নের জন্য, মানে বাস্তবায়নই বড় সমস্যা, এই কথাটা কেন বলে আমি বুঝি না। বাজেটটা তো এটা কোনো বই আকারে রেখে দিয়ে পড়ার জন্য না, এটা বাস্তবায়ন করার জন্য। সুতরাং বাস্তবায়নটা চ্যালেঞ্জিং এ হবে, বিশেষ করে আমাদের মতো দেশ যেখানে আমার সম্পদের সীমাবদ্ধতা এবং আমি এগুতে চাচ্ছি এই গতিতে যেন আমি একটা মধ্য আয়ের দেশে যেতে পারি। তার মানে আমি আমার কারেন্ট স্ট্যাটাস থেকে অনেক দূর যেতে হলে একটু জোর গতিতে দৌড়াতে হবে। সেটাই যদি হয় তাহলে আমার বাস্তবায়নটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু সেই চ্যালেঞ্জ বলে আমি যেটা উনি বলছিলেন যে এখানে যে বলছে দুর্বল কাঠামোয় বিলাসী বাজেট, আমি এটা বিলাসী বাজেট একদমই বলতে রাজি না। কারণ আমার বাজেটটাকে বড় করে দেখতেই হবে, কারণ আমাকে তো এগোতে হবে একটু বেশি জোরে। দ্বিতীয় হচ্ছে দুর্বল কাঠামো, এটা স্বীকার করতে হবে যে আমাদের দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের প্রশাসনের দুর্বলতা, উন্নয়ন বাজেটের বাস্তবায়নের যুদ্ধে দুর্বলতা এবং সুশাসনের যে অভাবটা, এটা আসলে এটা কোনো রাজনৈতিক দলের বিষয় না। কিন্তু আমরা যদি দেখি, আমরা কিন্তু 10 বছর আগেও বলেছি যে আমার উন্নয়ন বাজেটের বাস্তবায়নের দুর্বলতাটি, এখনই আমরা সেটা বলছি। এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের বা আসা যাওয়ার জন্য না। এই কাঠামোগত দুর্বলতা অবশ্যই আছে, কিন্তু এই কাঠামোগত দুর্বলতা কাটিয়ে আমার দেশকে যদি এগুতে হয় তাহলে সেইখানে আমি বড় বাজেট দিব না এমন কোনো কথা নাই। তবে আমরা কিন্তু দেখছি যে সেই দুর্বলতা কাটানোর পরিকল্পনাগুলোও কিন্তু নেওয়া হয়েছে। এখন যেমন নতুন যে ভ্যাটের আইন, সেখানের মধ্যে কিন্তু আরো ভ্যাটকে যাতে আরো খুব বাস্তবসম্মত করা যায় এরকম অনেক পদ্ধতির কথা বলা আছে। আমি আগেই বলেছি সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সুশাসনের সমস্যা, সেগুলো সমাধানের জন্য পলিসি নেওয়া হয়েছে। আমরা মাননীয় অর্থমন্ত্রীকে এবার বলতে শুনেছি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, উনি স্বীকার করেছেন বাজেট বক্তৃতায় যে এটা শুরুর দিকের পলিসিতে ভুল ছিল। এটা কিন্তু একটা ইতিবাচক দিক, এই যে আমরা ভুল স্বীকার করতে শিখেছি। এবং সেক্ষেত্রে বলছেন যে আমরা সেই ভুলটা সংশোধন করে পিপিপির জন্য পলিসি বাস্তবায়ন করবেন। আমি মনে করি যে এই যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে এগুলো কিন্তু কাঠামোগত দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্যই করা হয়েছে। এবং সেটা যদি আসলে করা হয়, এবং সেক্ষেত্রে এই যে রাজস্ব আদায়ে যে ব্যাপক একটা ড্রাইভ নেয়ার কথা বলা হয়েছে এবং সেটা যদি সত্যি সত্যি নেওয়া যায় তাহলে কিন্তু আসলে এই রাজস্ব আদায় খুব সমস্যা না। আমরা গত বছর
দেখছেন যে মানে এই বাজেটের সবচেয়ে বড় যে আলোচনা বা একটু যদি সমালোচনা বলেন সেটি কিন্তু এই রাজস্ব আদায় এবং সেটা তো হবে। বাজেট মানে কি? বাজেট হচ্ছে আমি একটা বাজেট দিচ্ছি, এত খরচ হবে এবং সেই খরচের টাকা কোত্থেকে আসবে, তো রাজস্ব নিয়ে তো আলোচনা বেশি হবে। বলছে যে বাস্তবসম্মত নয় এই পরিকল্পনাটি। বাস্তবসম্মত নয় বলে ওনারা কিন্তু একটা বলেছেন যে যদি বর্তমান পরিস্থিতি বিরাজমান থাকে, অর্থাৎ বর্তমানে যে কাঠামো আছে সেখানে। কিন্তু আমরা দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ট্যাক্স নেট বাড়ানো এবং এই ট্যাক্স আদায়ের প্রক্রিয়াকে আধুনিক করার জন্য অনেক পরিকল্পনার কথা বলেছেন। পাশাপাশি বিভিন্ন খাত থেকে যাতে ট্যাক্স আদায় করা, যেমন উৎসে করের কথা বাড়ানোর কথা বলেছে, হয়তো ব্যবসায়ীরা সেটা পছন্দ করবেন না, কিন্তু বিভিন্ন জায়গাগুলো কিন্তু খাত তৈরি করা হয়েছে যেখান থেকে একটা বড় ট্যাক্স আদায় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাজেই সেগুলো যদি হয় তাহলে কিন্তু এটা খুব অবাস্তবসম্মত। আপনি আশাবাদী? আমি আশাবাদী আমরা দেখি যে এটা সম্ভব। আমরা আসবো উৎসে করের বিষয় এবং একই সাথে এই যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা বা যেভাবে করা হবে আইআইটি, তো সেই বিষয়ে যে সিপিডির এক ধরনের সতর্ক অবস্থান, তারা বলছেন যে এটি বাস্তবসম্মত নয়। হেলাল উদ্দিন, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? আমার খুব ভালো লাগছিল নাজনীন আপার কথা শুনে। আমি যে কথাটি প্রথমে বলতে চাচ্ছি যে আসলে রাজস্ব আদায় হবে কিনা বিষয়টি কিন্তু একেবারেই দৃশ্যমান। সেটি হচ্ছে মাননীয় অর্থমন্ত্রী একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে উপজেলা লেভেলেও কিন্তু এবার রাজস্ব কর্মকর্তাদের সেটআপটা উনি ইতিমধ্যে করে ফেলেছেন। এবং আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, মনির ভাই এখানে আছেন, অত্যন্ত প্রাজ্ঞ সাংবাদিক, উনি আমার সঙ্গে একমত হবেন যে আজকে উপজেলা সমূহে শত শত লোক খুঁজে পাওয়া যায় যারা কোটিপতি হয়েছেন, তারা কিন্তু আসলে ট্যাক্সের আওতায় আসছেন না এবং ট্যাক্সের আওতায় আনার সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের তৈরি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যে কাজটি করেছেন, যে কাজটি শুরু করেছেন, একটি কথা যেটা বারবার বলা হচ্ছে যে আসলে এটি একটি উচ্চবিলাসী বাজেট কিন্তু উচ্চবিলাসী হবে এবং উচ্চবিলাসী বাজেট হয়েছে বলেই গত ৫-৭ বছরে আমরা কিন্তু এগিয়েছি। এর আগে কিন্তু আমরা এগোতে পারি নাই। হ্যাঁ, এটা আমাদের দৃশ্যমান ছিল না। তো সেই ক্ষেত্রে আমরা এখনো মনে করছি। আর মনির ভাই যে কথাটা বলেছেন যে আমাদের যে উৎকণ্ঠার জায়গাটা কোথায়, উৎকণ্ঠার জায়গাটা হচ্ছে এখানে বাজেটে যে কথাটা বলা হচ্ছে যে 86,000 কোটি টাকা যে ঘাটতি বাজেট দেখানো হচ্ছে, সেখানে বলা হচ্ছে 38,000 কোটি টাকা ওনারা ব্যাংক থেকে বড় করবেন। তো ব্যাংক থেকে যদি বড় করেন, একটি কথা আপনারা জানেন যে আমাদের লোকালি ইনভেস্টমেন্ট কিন্তু বাড়ছে না। আমরা যে কথা বারবার বলছি যে আসলে আমাদের দেশীয় পুঁজির বিনিয়োগ ঘটছে না এবং এটা কিন্তু অতিমাত্রা ব্যাংক সুদের কারণে। এবং আমার বিদ্যুতের, যদিও আমাদের বিদ্যুতের অবস্থাটা ভালো হয়েছে, বাট গ্যাস কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ লাইন পাচ্ছি না। তো সেই কারণে গ্যাস এবং বিদ্যুতের সমন্বয় না হওয়া পর্যন্ত এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর হওয়া না হওয়া পর্যন্ত আমরা কিন্তু দেশীয় পুঁজি বিনিয়োগ করতে পারছি না। এবং দেশীয় পুঁজি বিনিয়োগ করার জন্য মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে যেই সংস্কারের কথা বলেছেন, আমরা আশা করছি যদি ব্যাংক থেকে এই টাকাটা সরকার বড় করে, এই 38,000 কোটি টাকা, সেই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসা আমরা বিনিয়োগ করতে চাই তাদের কিন্তু ব্যাংকের থেকে টাকা নেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। এই জায়গাটি তো নিশ্চয়ই আমি কিন্তু ওনার সাথে দ্বিমত পোষণ করি, কারণ সবসময় আমরা এটা অর্থনীতির ভাষায় বলি যে একটা ক্রাউডিং আউট এফেক্ট, অর্থাৎ সরকার নিয়ে নিলে ওনাদের কম পড়বে কিনা। আপনি যদি বিগত বছরগুলোতে দেখেন তাহলে দেখবেন যে সরকার কিন্তু এই বড় করছে, কিন্তু তারপরেও ব্যাংকের হাতে অর্থ পড়ে আছে, ওনারা কিন্তু দিচ্ছে না। সেই ক্ষেত্রে বড় উনি যেটা বলেছেন যে সুদের হার, যে উচ্চ সুদের হার ব্যাংকে, যদিও এবার সঞ্চয়পত্রের যে সুদের হার কমার সাথে সাথে আশা করা হচ্ছে যে ব্যাংকের সুদের হার কমবে। পাশাপাশি যেটা উনি বলছেন যে উনি বললেন গ্যাস পাচ্ছে না, অর্থাৎ বিনিয়োগ বান্ধব যে পরিবেশ, সেটা না থাকলে অর্থ কিন্তু ব্যাংকের কাছে আছে। আমরা জানি যে ব্যাংকের কাছে টাকা পড়ে আছে, কিন্তু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা, সেটা কিন্তু খুব ভালো। বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে উৎকণ্ঠার কথা তিনি বলছিলেন, সেক্ষেত্রে এই একই অবস্থায় কর্মসংস্থানেরও কিন্তু অনেক সুযোগ বাড়ছে না। তো বাজেটে এই বিষয়টা দিক নির্দেশনা কেমন আছে, আপনি কি মনে করেন? কর্মসংস্থানের যে বিনিয়োগটি যেন কর্মসংস্থান একদম দরিদ্র লোকের কর্মসংস্থানের জন্য বাজেটে যেমন 100 দিনের কর্মসংস্থান বছরে, এই ধরনের কিছু উদ্যোগ থাকে, কিন্তু বাকিটা তো তৈরি হয় সরকার সহায়ক শক্তি হিসেবে কাজ করে, প্রাইভেট সেক্টরের গ্রোথ হয় এবং সেইখানে আসলে কর্মসংস্থানের সৃষ্টি হয় সবচেয়ে বড় জায়গা। এবং সেটাই, সেই প্রক্রিয়াটা
হবে তখনই যখন আমি বিনিয়োগ বান্ধব পরিবেশ করব। এখন এখানে কিন্তু অবকাঠামোর জন্য প্রতিবারের মতো এবারও অনেকগুলো প্রতিজ্ঞা আছে এবং আমরা কিন্তু ইনভেস্টমেন্ট, আমরা যদি আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে প্রতিজ্ঞা ছিল সেটা যদি দেখি, তাহলে এতদিনে কিন্তু আমাদের জিডিপির প্রায় 35% বিনিয়োগ হওয়ার কথা, কিন্তু আমরা করছি জিডিপির 30%-এর কাছাকাছি, 28-29 এরকমের মধ্যে থাকে। তাহলে আমরা কিন্তু পিছিয়ে আছি। তো বিনিয়োগের যে প্রতিজ্ঞাগুলো করা হয়েছে সেটা যদি হয়, তাহলে ওনারা যে বললেন যে আমি তো ব্যবসা করতে চাই, আমার সুদের হার কমিয়ে দেন, আমাকে গ্যাস দেন, আমাকে যেটা মাননীয় অর্থমন্ত্রী আজকে বলছিলেন বাজেট বক্তৃতায়, যে একটা ল্যান্ড, জমি, ভূমি হচ্ছে একটা বড় সমস্যা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য। কাজেই অবকাঠামোর উন্নয়ন যদি হয়, বিনিয়োগ বান্ধব পরিবেশ যদি হয়, তাহলে অটোমেটিক্যালি প্রাইভেট সেক্টরের গ্রোথ হয়ে কিন্তু কর্মসংস্থানের সুযোগ। কি মনে করেন খন্দকার মনিরুজ্জামান, রাজস্ব আদায় এবং একই সাথে যে প্রসঙ্গটি উঠলো, প্রথমত যে কথাটা বলা হয় যে উচ্চাভিলাষী বাজেট, আমি এটার সঙ্গে একমত না। আসলে যে কোনো বাজেটই এবং সব বাজেট দেওয়ার পরেই তো এই শব্দটি একদম আমাদেরকে শুনতে হয়। এবার কিন্তু অনেকে বলছেন যে না, আকার ঠিক আছে, হ্যাঁ, ক্লিশে হয়ে গেছে, এবার একটু কম বলেছে, এটা ক্লিশে হয়ে গেছে, এটা ঠিক না। আসলে আপনি বাজেট যখন প্রণয়ন করা হয় তখন একটা অ্যাচিভেবল ধারণা থাকে যে এইটুকু আমরা অ্যাচিভ করতে পারবো, কিন্তু বাজেটের আকারটা তার চেয়ে বড় ধরাই উচিত, এটাই স্বাভাবিক। তা নাহলে আপনি যতটুকু অ্যাচিভ করতে পারবেন বলে ধারণা করছেন সেটাও করতে পারবেন না, এটা এক নম্বর। সুতরাং এটা বাজেট উচ্চাভিলাষী না, বরং আমি বলবো এটা অনেক সংযত বাজেট, এটা আমার দৃষ্টিতে আর কি। জানি না ডক্টর নাজরিন একমত হবেন কিনা। অনেক সংযত বাজেট। আপনি দেখেন বরাদ্দের ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা সংযম রক্ষা করা হয়েছে। ইভেন আপনি দেখেন যে ঘাটতিও 5%, কতবার ছিল 5%, এবারও কিন্তু 5% বাড়ে নাই। সুতরাং সেই দিকটা আপনি এই দিকটা দেখেন। তারপরে ধরেন যে মূল্যস্ফীতি আমরা আগেই বুঝছি, সেটাও 6.2, বা ধরেন প্রবৃদ্ধি 8% বলতে পারতো, 8.5%, 7.5% বলতে পারতো, কিন্তু বলেন নেই, 7%-এর মধ্যে গতবারের চেয়ে একটু কমানোই হয়েছে। সুতরাং সেই অর্থে কিন্তু এটা সংযত বাজেট, আমি এটা উচ্চাভিলাষী বাজেট কিছুতেই বলবো না, এটা অনেক সংযত বাজেট, সেই দিক দিয়ে ঠিক আছে। এখন রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্যাপারটা তো, বাজেট তো রাজস্ব আদায় করে দেয় না, তাই না? রাজস্ব আদায় করে তার যে স্ট্রাকচার আছে, বিশেষ করে এনবিআর সূত্র, মানে খাত থেকে যে আয় হবে আর এনবিআর বহির্ভূত খাত থেকে যে আয় হবে, তার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার থেকে রাজস্বটা আয় হবে। এখন আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের মধ্যে গলদ আছে। আপনি ধরেন আমাদের সম্ভবত, আমি ইফ আই এম নট রং, 11 লক্ষ কি 12 লক্ষ লোকের টিআইএন আছে, আমি যতদূর জানি আর কি, যদি আমার ভুল না হয়ে থাকে। কিন্তু রিটার্ন দেয় কতজন? 50%, 6 লাখ বা 7 লাখ এই ধরনের। এখনো 4-5 লাখ লোক কিন্তু রিটার্ন দেয় না। রিটার্ন যারা দেয় তাদের সবাই যে ট্যাক্স দেয় তাও না, ধরে নিলাম সবাই ট্যাক্স দেয় না। 18 লক্ষ মানে 12 লক্ষ কিন্তু অনেক কম। 18 লক্ষ বলেন যে ঋণ আছে, সেটাও কিন্তু কম, মানে 12 লক্ষ অনেক কম, অনেক। আমি সেটাই ধরে নিচ্ছি, আমি এটাও কম, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটাও যদি 100% এরা যদি ট্যাক্স দিত, তাহলেও কিন্তু ট্যাক্সের যে রিজিম, তার চেহারাটা পাল্টে যেত। এবং এটা আদায়ের যে কাঠামোটা, সেই জায়গাটা চেঞ্জটা আমাদের করতে হবে। আমাদের বাজেটের বেসিক জায়গা হচ্ছে, বাজেটটা কি, আয় করব, ব্যয় করব, তার হিসাব তো, আর তো কিছু না। এখন আমি ব্যয় করার কি ব্যয় করব সেটা প্রণয়ন করা তো খুব কঠিন না, খুব সহজ। কিন্তু কঠিনটা কোথায়? কঠিনটা হলো যে আমি কোত্থেকে টাকাটা পাবো। 3টা উৎস, একটা হচ্ছে রাজস্ব, একটা হচ্ছে বৈদেশিক ঋণ, আর একটা হচ্ছে আপনার ব্যাংক থেকে ঋণ বা অভ্যন্তরীণ সুদ, তাই তো? এখন বৈদেশিক ঋণ বোধহয় 34,000 সামথিং, আমার যদি ভুল না হইতে, 24,334 কোটি টাকা, খুব বেশি না কিন্তু, অনেক কম। আচ্ছা, অভ্যন্তরীণ খাত থেকে 56,000 সামথিং, এটাও যে খুব বেশি সেটাও কিন্তু আমি বলবো না, এবং এটাও অ্যাচিভেবল। কিন্তু রাজস্ব খাতের আয়টা যদি ঠিক মতো না আসে, তাহলে কিন্তু আপনার হোল এক্সপেন্ডিচার, ব্যয়ের খাতটা মুক্ত হয়ে পড়বে। এই জায়গাটায় আমি বলছি যে আমাদের যে ট্যাক্স আদায়ের যে কাঠামোটি আছে, সে কাঠামোর মধ্যে গলদ আছে। কারণ আমি একটা উদাহরণ দিই, এনবিআর লোকজন একটু আমার উপরে ক্ষিপ্ত হইতে পারে, কিন্তু বাস্তবটা কি দেখেন? বাস্তবটা হলো, যারা কর দেয়, কিছুদিন আগে ডক্টর সাজ্জাদ জহিরের একটা ইন্টারভিউ একটি পত্রিকায় বেরিয়েছেন, জানি না আপনারা দেখে, উনি বলেছেন যে সৎ করদাতার উপরে বারবার বোঝাটা চাপে, বলেছেন কিনা জানি না। হ্যাঁ, আসলে ব্যাপারটা তাই। যারা কর দেয় রেগুলার, তাদের ট্যাক্স ফাইল নিয়ে ঘাটাঘাটিটা হয়, যারা দেয় না তাদের খোঁজ কেউ রাখে, ঘাটাঘাটি খোঁজ রাখে। অথচ হওয়া উচিত ছিল যে যারা দেয় না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তুমি ট্যাক্স দাও। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে ট্যাক্স দেওয়ার পদ্ধতিটা সহজীকরণ। দেখেন সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, এই দেশগুলো বা মালয়েশিয়া অনেকাংশে
তারা যে খুব অল্প সময়ে খুব দ্রুত উন্নতি করেছে তার একটা কারণ হচ্ছে তাদের ট্যাক্স কাঠামোর উন্নয়ন, মানে আধুনিকীকরণ, জনবান্ধবকরণ। যেমন ধরেন আপনি সিঙ্গাপুরের করের অনেক রকমের আছে, স্ল্যাব আছে, অনেক ধরনের স্ল্যাব আছে। এবার আপনাদের টেলিফোন বিলের অনেক ধরনের স্ল্যাব আছে। আপনি একটা সময় ছিল, এখন মধ্যে একটু বাড়ছে, যে 40 সিঙ্গাপুরি ডলার আপনি যদি টেলিফোন দিয়ে দেন আপনাকে আর প্রশ্ন করা হবে না, ফিনিশ। এত টাকা এত ডলার যদি আপনি কর দেন আপনার আয়ের মোটামুটি একটা ইয়ের মধ্যে, আপনাকে আর প্রশ্ন করা হবে না আপনার মানে এটা ঠিক কি বেঠিক, ভুল দিলেন না শুদ্ধ দিলেন। ফলে আমি কিন্তু কর দিতে তখন উৎসাহিত হচ্ছি, কারণ আমি জানি যে আমি যদি $100 কর দিয়ে দিই, আই উইল নট বি আস্কড যে তোমার পুরো কর ব্যবস্থাপনাকে এই যে জায়গাটা, অর্থাৎ মানুষের আস্থা অর্জনের কিন্তু একটা বিষয় আছে। যে লোকটি কর দিতে চায়, ধরেন একটা কথা বলছি, তাকে যদি আপনি আশ্বস্ত করতে পারেন যে হ্যাঁ তুমি যদি নিয়মিত কর দাও তাহলে দুটো বিষয় হবে। একটি হচ্ছে যে তুমি কোনো বিড়ম্বনার মধ্যে পড়বে না, আরেকটি হচ্ছে যে তুমি তার কিছু বেনিফিট পাবে, রাষ্ট্র তার বিনিময়ে তোমাকে কিছু বেনিফিট দেবে। আচ্ছা, বেনিফিট যদি নাও দেয় উপস্থিত ক্ষেত্রে, কিন্তু বিড়ম্বনার মধ্যে পড়বে না, এইটা কিন্তু একটা বিরাট আশ্বস্ত হওয়ার ব্যাপার। এই জায়গাটাই আমাদের মধ্যে নাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা ফিরবো আপনার কাছে। আমরা যাচ্ছি ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে। আপনার কাছে যেটি আমার প্রশ্ন, সেটি ডক্টর নাজনীন বলছিলেন উৎসে করের কথা। একই সাথে মোবাইল ফোনের সেবায় 5% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে মানে সাধারণ মানুষের উপরে কথা বলার উপর এক ধরনের খরচ বাড়বে, এর ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে, কি বলবেন আপনি? আমার ধারণা এটা আসলে বাড়া উচিত, কারণ এখন যে অবস্থা আমাদের এই মোবাইল ফোনের যে অবস্থা, অতি ব্যবহারের কারণে একেবারে আমাদের কাজের মেয়ে থেকে শুরু করে সর্বোচ্চ অবস্থানে কিন্তু এত কথা আমরা মোবাইলে বলি, পৃথিবীর অন্য কোথাও এত কথা বলে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব অযৌক্তিক কিছু হয়েছে, আমার কাছে মনে হচ্ছে না। মনির ভাই একটা কথা বলেছেন যে রাজস্ব আদায় কিভাবে হবে। আসলে রাজস্ব আদায়ের ব্যাপারে আমরা ইতিপূর্বে যে জিনিসটা দেখতাম যে এনবিআর যারা দায়িত্বে আসতেন অথবা অর্থমন্ত্রীর দায়িত্বে যারা থাকতেন, তারা এক ধরনের মানে রাগান্বিত ভাবে মানে অর্থ আদায়ের চেষ্টা করতেন, মানে শুল্ক আদায়ের চেষ্টা করতেন, আয়কর আদায়ের চেষ্টা করতেন। আসলে এই যে ভারতীয় একটা কথা বলে যে রেগে গেলেন তো হেরে গেলেন, মারলেন তো মরলেন। আপনি যদি এইভাবে দেখেন মনির ভাই, এই পর্যন্ত যতগুলো মামলা হয়েছে আয়কর নিয়ে, ভ্যাট নিয়ে, যতগুলো মামলা সরকার করেছে, একটা কিন্তু ফয়সালা হয় নাই, ওগুলো কি এক জায়গায় স্টাক হয়ে যায়। অর্থাৎ আমার কথা হচ্ছে একদম মামলা মোকদ্দমা একেবারে না করবেন না, ব্যাপারটা ওরকম না। বাট এখন যেভাবে বর্তমানে এনবিআর চেয়ারম্যান যিনি নতুন এসছেন, ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, মানে ওনার যে ইয়েটা মানে ইতিমধ্যে উনি যে ইয়েটা চালু করেছেন যে আসলে মানুষকে মানে বুঝিয়ে আয়করটা আনা, ভয় ভীতি দেখিয়ে না, কিন্তু আস্থায় আনা। আপনি দেখেন ঢাকা শহর থেকে শুরু করে ঢাকা মেট্রো মানে দেশের বিভিন্ন মেট্রো এলাকায় প্রচুর বাড়ি আছে যেগুলো আপনার আয়করের আওতায় আসছে না, এবং আয়করের আওতায় আসছে না এই দোষটা কি বাড়ির মালিকের না এনবিআর এর? এখানে আপনি দেখবেন যে এক ধরনের ইন্সপেক্টররা থাকেন যারা যখনই বাড়ির মালিকরা ভ্যাট দিতে ট্যাক্স দিতে যান, আয়কর দিতে চান, তখন তাদেরকে এক ধরনের ভয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। বলা হচ্ছে যে আপনার বাড়িতে এত লক্ষ টাকা, 60 লক্ষ 80 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, উনি কিন্তু বাড়িতে ইনভেস্ট করেছে হয়তো বা 30 লাখ বা 40 লাখ টাকা। এই জায়গাটা ওরা মীমাংসা করতে পারেন না। তো এই ধরনের ভয়ভীতি না দেখিয়ে আমার মনে হয় যে আস্থা, যে কথা মনির ভাই বললেন যে আস্থা এনে, এবং আমি নিশ্চিত যেটা মাননীয় অর্থমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন যে উপজেলা পর্যায়ে যদি সত্যিকার অর্থেই আস্থা এনে মানে আয়কর নেওয়া হয়, তাহলে আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে এটা অবশ্যই আমাদের মানে অ্যাচিভ করার মতো অবস্থা আমাদের দেশে হয়েছে। আমরা যেখানে মনে করছি যে ইতিমধ্যে আমরা মধ্য আয়ের দেশে মানে ছুঁইছি অবস্থা, অতএব সেখানে আমাদের কিন্তু 12 লক্ষ মানুষ শুধু আয়কর দেবে, তাদের 3 নাম্বার থাকবে। এখানে কিন্তু 12 লক্ষ, যেখানে অসংখ্য ধন্যবাদ। আমরা মনে করি কি কৃষক মানে সব ক্ষুদ্র কৃষক এবং তারা কর দেওয়ার উপযুক্ত নন, কিন্তু ক্ষুদ্র কৃষক, এটা সত্য, ক্ষুদ্র কৃষকই ডমিনেট করে আমাদের দেশে, কিন্তু বড় কৃষক কিন্তু অনেক আছে, তাদের আয় কিন্তু অনেক। তো সেখান থেকে আমরা কতটা আয়কর পাচ্ছি? আমাদের চাল কলের যারা মালিক, চাতালের যারা মালিক, তারা কিন্তু অনেক অর্থের মালিক, কিন্তু তাদেরকে কতখানি আমরা করের আওতায় আনতে পেরেছি। কাজে একটু বুঝতে হবে যে আমরা যদি কর বেশি আদায় করতে চাই, তাহলে কিন্তু বেশি আদায় করার জন্য আবার বেশি লোকও দরকার, আদায়কারীরও দরকার হবে, আমার বেশি সংখ্যক আদায়কারী। কাজে সেটারও কিন্তু একটু মনোযোগ দিতে হবে যে বেশি আদায়কারী যেন আমরা পাই, এবং নন ট্র্যাডিশনাল জায়গাগুলিতে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরে এসে আরো কিছু প্রশ্ন আছে, আমরা নিশ্চয়ই সেগুলো জানতে চাইব। দর্শক, আমরা খুব শিগগিরই ফিরবো, কথা দিচ্ছি, নিশ্চয়ই সাথে থাকবেন।
দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আরো কয়েকটি পত্রিকা আমাদের হাতে এসে গেছে, একটু দেখে নিই চট করে। যুগান্তর, বহুমুখী চ্যালেঞ্জে বড় ঝুঁকি, অনিয়মের প্রমাণ, এটা হচ্ছে আইন ভেঙে লাইসেন্স, এটা অন্য প্রসঙ্গ সম্ভবত। যাচ্ছে পরটিতে। বাংলাদেশ প্রতিদিন, স্বপ্ন ছাড়ানো আশাবাদের বাজেট, তিস্তা নিয়েও কথা হবে হাসিনা মোদির। আমরা এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ পর আলোচনা করব। বিনিয়োগ চাঙ্গা করা প্রধান চ্যালেঞ্জ, বিনিয়োগকে চাঙ্গা করার বিষয়ে যে বিষয়টি আপনারা কথা বলছিলেন, এবি মির্জা আজিজুল ইসলাম বলছেন। যাচ্ছি পরেরটিতে। প্রথম আলো অনলাইন, বাজেটে সিগারেট, মোটরসাইকেল, পিস্তলের দাম বাড়ছে, পেঁয়াজ, ওষুধ, কয়েল, টুথব্রাশের দাম কমছে, গোড়াতেই গলদ। এটি হচ্ছে কলকাতা, আগরতলা, ঢাকা বাসের সেবা নিয়ে একটি রিপোর্ট আমরা দেখছি। যাচ্ছি পরেরটিতে। সমকাল অনলাইন, আমরা স্বপ্নের দিগন্ত আরো প্রসারিত করেছি, অর্থমন্ত্রী বলছেন। 15 বছরে কোটি মানুষের কর্মসংস্থান, অগ্রাধিকারের 8 প্রকল্পের কথা এখানে বলা হচ্ছে। কালো টাকা সাদা করার সুযোগ এবং প্রথমবারের মতো শিশু বাজেট। কালো টাকা সাদা করার সুযোগ কিন্তু এখন আইনের মধ্যেই চলেছে, এটা প্রতি বছর নতুন করে আসলে বলার কিছু নাই। 10% এক্সট্রা ট্যাক্স দিয়ে এটা সাদা করা। শিশু বাজেট সম্পর্কে একটু বলবেন কিছু? শিশু বাজেট আসলে এটা জেন্ডার বাজেটের মতো একটা ব্যাপার। শিশু বাজেটটাকে সবাই খুব হাইলাইট করে একটা বড় কিছু করে দেখার চেষ্টা করছে, কিন্তু শিশু বাজেট দিয়ে ঠিক জেন্ডার বাজেটের মতোই, জেন্ডার বাজেটের উদ্দেশ্যটা ছিল যেন নারী কতটা পাচ্ছে বাজেটে সেটার যেন একটা সুস্পষ্ট ধারণা হয়, এবং নারীর প্রতি যে একটা তার যে পিছিয়ে থাকাটা সেখানে যাতে সে এগিয়ে আসে সেটার বান্ধব বিভিন্ন প্রকল্প এবং নেয়া এবং বাস্তবায়ন যে হয় সেটা যেন হয়। কিন্তু দেখা গেছে যে জেন্ডার বাজেট কি হয়েছে, কোনো মতন একটু বুঝিয়ে দেওয়ার জন্য যে একটা প্রজেক্ট এখান থেকে 50% নারী উপকৃত হবে, 50% পুরুষ উপকৃত হবে, কিন্তু আপনি কিভাবে হিসাব করেছেন, কিভাবে 50-40 60-40 আসলেন, এটার কিন্তু কোনো স্বচ্ছতা নাই। ফলে জেন্ডার বাজেটটা হয়ে গেছে যে এটা খুব সুন্দর করে 10-25-40টা মন্ত্রণালয়ের জন্য এখন দেয়া হচ্ছে, কিন্তু আপনি যদি একটু ভেতরে যান তাহলে হচ্ছে যে বরাদ্দ সেইটারই একটু প্যাকেজিং করে দেখানো হচ্ছে যে আমি জেন্ডারের জন্য, নারীদের জন্য কিভাবে করছি। আমার ভয়টা হচ্ছে যে শিশু বাজেটের আসলে উদ্দেশ্যটা কি। শিশু বাজেট কিন্তু আলাদা করে শিশুর জন্য কোনো বরাদ্দ না। আপনি প্রাথমিক শিক্ষায় যখন শিক্ষা বরাদ্দ দিচ্ছেন সেটা কিন্তু শিশুর জন্যই বরাদ্দ। কাজে আমার শিক্ষা খাতের যে বরাদ্দ সেটার বড় একটা অংশ শিশু বাজেট হিসেবে দেখাবেন, আবার সেই শিশুর মধ্যে যে নারী শিশু সেটা জেন্ডার বাজেট হিসেবে দেখাবেন। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই হিসাব কিতাবের গোলকধাঁধায় পড়ে আসলে শিশুদের প্রবলেম অ্যাড্রেস করার জন্য যে সকল পলিসি, যে সকল প্রজেক্ট বাস্তবায়ন যেগুলো দরকার সেগুলো না ঢাকা পড়ে যায়। আমরা খুব বেশি হিসাব কিতাবে না মনোযোগী হয়ে যাই। সেইটাই যদি শিশু বাজেটের পরিণতি হয় তাহলে শিশু বাজেট করে যে রিপোর্টটা ছাপানো হবে আমি মনে করি যে সেই ব্যয়টাও জ্বলে যাবে। আমরা এখন এতটা হতাশা না করে সেক্ষেত্রে আমি মনে করি শিশু বাজেট একটা বাজেট করার জন্য যেন শুধু না করা হয়। ঠিক বলছেন আপনি। কর জালে মোহিতের স্বপ্ন জাল বুনন, কর জালে বিলাসদ্রব্য, সাজ অঙ্গসজ্জার খরচ বাড়বে, নিত্য ব্যবহার্য কিছু পণ্যের দাম কমছে, মোবাইল ফোনে খরচ বাড়বে, যেটি নিয়ে আলোচনা করছিলাম। এ বিষয়ে কিছু যুক্ত করতে চান খন্দকার মনিরুজ্জামান? এটা বিষয়ে আমরা বিরতির সময় কথা বলছিলাম, ডক্টর নাজনীনও বলছিলেন যে আসলে একটা সময় থাকা উচিত যে এই সময়টা কর মুক্ত থাকবে। একটা হলো যে কর দেওয়ার কথা বলার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি কথাগুলো বলার জন্য, কারণ সবাই তো আর ঘন্টার পর ঘন্টা আলোচনা করে না বা আলাপ করে না বা শুধু ফোন করে না। নিশ্চয়ই জরুরি কাজের বা জরুরি কথাগুলো তার একটা সময় 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিট থাকা উচিত, সেটা একটা দিক। আর হচ্ছে কর যেটা 5% পর্যন্ত ধরা হয়েছে সেটা আমার মনে হয় বেশি, হারটা বেশি হয়ে গেছে, এটা নামিয়ে আনা উচিত। করেটা থাকলে ভালো, এটা নামিয়ে আনা উচিত। আর অ্যাজ এ হোল আমাদের তো মোবাইল কিন্তু বাংলাদেশে শুধু ফোন হিসেবে ব্যবহৃত হয় না, বাংলাদেশে মোবাইল আমরা যদি দেখি এটা কিন্তু অর্থনীতির একটা অঙ্গ হয়ে গেছে এবং একটা গণমানুষের অর্থনীতির কর্মকাণ্ডের একটা বড় হাতিয়ার কিন্তু মোবাইল। এই জায়গাটা কিন্তু সেইভাবে বিবেচনা করতে হবে। ন্যূনতম কর 4,000 টাকা এবং 2.5 লাখ টাকা পর্যন্ত ব্যক্তি কর মুক্ত হয়, এবং নারীদের জন্য 3 লাখ টাকা করা হয়েছে। এটা ঠিক আছে, এটা 4টা স্ল্যাব করেছে, আমার মনে হয় যেটা ভালো। হ্যাঁ, 2.5 লাখ টাকা নারী এবং 65 বছরের উপরে যারা তাদের 3.5 লাখ, 3 লাখ টাকা, সরি 3 লাখ টাকা, 3,75,000 টাকা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 4,25,000 টাকা করমুক্ত। আমার মনে হয় যে এটা ইট ইজ ফেয়ার এনাফ। একটা ভালো দিক কিন্তু যেটা আমরা দেখছিলাম মোটরসাইকেলে যে ব্যয় বাড়বে, তার মানে কি আমাদের দেশে কিন্তু মোটরসাইকেল এবং টেলিভিশন আপনি নিজেও বলছিলেন
আমাদের দেশে কিন্তু এখন দেশীয় বাজারে বিশেষ করে পার্টস গুলো এনে অ্যাসেম্বল শিল্প কিন্তু অনেক ভালোভাবে এগুচ্ছে, এবং আমরা কিন্তু এখন বাংলাদেশে অ্যাসেম্বল টেলিভিশন এবং মোটরসাইকেল হচ্ছে যেটা আমরা বিদেশে রপ্তানি করতে পারছি। কাজে এখানে যদি ফাইনাল গুডের দামটা বাড়ে, অর্থাৎ বিদেশ থেকে যে মোটরসাইকেল বা টিভি আমরা আমদানি করছি সেটার দাম যদি বাড়ে, তাহলে কিন্তু দেশের এই শিল্পগুলোর বিকাশে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি মনে করি যে এটা একটা ভালো। যারা গাড়ি কিনতে চান তাদের জন্য মানে বলা হচ্ছিল বিভিন্ন খবরে যে কিছুটা সুখবর আছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে একটু বুঝতে হবে যে আমরা বড় শহরগুলোতে রাস্তাঘাটের যে অবস্থা সেইখানে আমি বলছি না যে গাড়ির দাম বাড়িয়ে দেয়া হোক, কিন্তু আমার মতে পাবলিক ট্রান্সপোর্ট যেটা, আমি মনে করি সেখানে বরং সুযোগ সুবিধা অনেক বাড়ানো দরকার, যাতে যারা আরো অনেক মানুষ যেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। একজন মানুষ একটি গাড়ি ব্যবহার করে রাস্তায় যানজট তৈরি করা থেকে পাবলিক ট্রান্সপোর্টে আমার মনে হয় সুযোগ সুবিধা বেশি দেওয়া দরকার। মনিরুজ্জামান, পেনশন ফান্ড গঠনের যে ঘোষণা, এটা একটা ভালো উদ্যোগ, এটা অবশ্য নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এবং এটা মানে অর্থমন্ত্রী এই জায়গাটা আমার মনে হয় যে ভবিষ্যতের জন্যও এটা একটা খুব স্থায়ী সুদূর প্রসারী উদ্যোগ। এটা আমি মনে করি খুবই ভালো হয়েছে। আরো কয়েকটি ভালো বিষয় আছে বাজেটের মধ্যে, যেমন ধরেন যে করের কথাটা আমরা বলেছি, তারপরে ধরেন যে তাড়াহুড়া করে আসছে তো কোথায় যে করলাম, আচ্ছা ছিটমহলের বিষয় একটা, হ্যাঁ 200 কোটি টাকার একটা বরাদ্দ ওখানে দিয়েছে। আমার মনে হয় যে এটা কম হয়ে গেছে, হয়তো এটা পরে আরো সময় উপযোগী একটা বিষয়, এটা পজিটিভ উদ্যোগ, এটা আমি মনে করি এবং এটার একটা ইমোশনাল গ্রাউন্ড কিন্তু আছে, ইমোশনাল গ্রাউন্ড আছে, প্লাস মনে করবেন যে মনোযোগ পাচ্ছেন। টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময় আমরা জানি ল্যান্ড বাউন্ডারি চুক্তি বাস্তবায়ন হওয়া শুরু হবে, সেখানে এটা বিনিময় হবে, ছিটমহলগুলো মানুষগুলো বিনিময় হবে, সেই ক্ষেত্রে এটা তাদের জন্য একটা বড় একটা সুখবর। এটা আমি মনে করি, এবং এটা ইন্টিগ্রেশন মানে মেইনস্ট্রিম মেইনল্যান্ডের সঙ্গে ছিটমহলবাসীদের ইন্টিগ্রেশনেও কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখবে। এটা আমি মনে করি এটা খুব পজিটিভ একটা দিক। আরেকটা যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে স্টক মার্কেটের আওতাভুক্ত যে কোম্পানিগুলো সেগুলোর 2.5% কর কমে দেওয়া হয়েছে, হ্যাঁ এটা আমি মনে করি এটা পজিটিভ দিকে। এই প্রসঙ্গে আমি ওই যে ব্যাংক ঋণ এবং এই ব্যাংক ঋণের সুদের হার এবং এই যে ইনস্ট্রুমেন্ট মানে সেভিংস ইনস্ট্রুমেন্টের সুদের হারের নিয়ে যে বিতর্কটা আছে সেটা আমি একটু দ্বিমত করতে চাই ডক্টর নাজনীনের সঙ্গে। প্রথমত চাই আমাদের দেশের প্রবলেমটা কোথায় ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক তো মেয়াদি ঋণ বা টার্ম লোন দিতে পারে না বা দেওয়া উচিত না, এটা তার ব্যাংকিং যে কার্যক্রম তার বিরোধী। কিন্তু আমাদের দেশে দেখেন আপনি মেয়াদি ঋণ বেশিরভাগ দিচ্ছে কিন্তু কমার্শিয়াল ব্যাংক, সেটা ন্যাশনালাইজডই হোক আর প্রাইভেটই হোক। আর এই যে আপনার এই সেভিংস ইনস্ট্রুমেন্টে সুদের হার কমিয়েছে, এটা কিন্তু শুধু ন্যাশনাল সেক্টরে কমছে, প্রাইভেট সেক্টরে কিন্তু কমে নেই। আমি গতকালই একটা টেলিফোন পেয়েছি, গতকাল পরশুদিন একটা প্রাইভেট ব্যাংক থেকে, যেরকম আমাদের ইনস্ট্রুমেন্টের রেট এই আছে এখনো, আপনি যদি ইনভেস্ট করতে চান ইউ আর ওয়েলকাম। বেসরকারি ওদের সুদের হার কিন্তু আগে কম ছিল, কিন্তু এই করসপন্ডিংলি তারা কিন্তু কমেনি। আমি যেটা আমার কাছে যেটা যে ব্যাংকগুলোর এই সমস্যাটা কেন হয়, সমস্যাটা হয় কারণ তারা টার্ম লোন দেয়, টার্ম লোন দিয়ে তারা খেলাপি ঋণের চক্রের মধ্যে পড়ে যায়, তারা আটকে যায়। টার্ম লোন তো তাদের দেওয়ার কথা না, টার্ম লোন তো দিবে বিশেষায়িত ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কেন টার্ম লোন দিবে? সুতরাং এই জায়গাটা ফাইন্যান্স মিনিস্ট্রি এই জায়গাটা খুব ভালো করে হ্যান্ডেল করছে না বলে এটা আগের থেকে চলে আসতেছে, সেটা উচিত না। সুদের হারে সঞ্চয়পত্রের তাহলে কিন্তু সুদের হারের প্রবলেমটা হয় না। মানে একটা তো হচ্ছে সঞ্চয়পত্রের সুদের হারের সাথে কি হবে অন্য ব্যাংকের সুদের হার, সেটা আরেকটা দিকে আছে যে সঞ্চয়পত্রের এইগুলো তো ফেরত দিতে হবে মানুষের কাছ থেকে। আমি যে সঞ্চয়পত্রে বিক্রি করছি মানে কি, আমি তো যে এগুলো দিতে হবে, এবং এইটা যদি এটার বোঝাটা অনেক বেশি হয়ে যাচ্ছে সরকারের উপর, এবং এটা যখন ফেরত দিতে যাবে তখন অর্থনীতিতে একটা টার্মোয়েল হতে পারে, এবং সেই বিবেচনায় আসলে আমি আরেকটা পয়েন্ট আছে আমি বলি যে আপনি যে গভর্নমেন্ট যে অভ্যন্তরীণ সূত্র থেকে নেবে আর কি, গভর্নমেন্টের অভ্যন্তরীণ সূত্রের প্রধান উৎসটা কিন্তু সঞ্চয়পত্র, তাই না? সুতরাং সঞ্চয়পত্র দেখেন, গতবার আপনার মনে আছে কিনা যায় না, গতবার কিন্তু কমানো হয়েছিল সুদের হার, তখন কিন্তু ব্যাপক উইথড্রল হয়ে গেছিল, ব্যাপক, এবং ইনভেস্টমেন্ট কমে গেছিল। হ্যাঁ, তার প্রশ্ন ছিল যে এই জায়গাটা থেকে গভর্নমেন্ট যে ঋণ করবে কিভাবে করবে। তো এই আমার মনে হয় যে আমরা এই জিনিসটাকে সরকার বাজেট যখন করা হয় তখন এই জায়গাটাকে, তখন বেসরকারি ব্যাংকের হাতে এত টাকা ছিল না, এখন তো টাকা পড়ে আছে, ওইখান থেকে বড় করতে পারবে। না, আমি বলছি যে এই জায়গাটাকে গভর্নমেন্ট বোধহয় বাজেট প্রণয়নের সময়
অতি সরলীকরণ করা হয়। এই জায়গাটা আমি বলবো, আমি শেষ কথাটা বলে যাই যে কমার্শিয়াল ব্যাংকের টার্ম লোন দেওয়ার বিষয়টা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, তাইলে এই জটিলতাটা অনেক কমবে বলে আমি মনে করি। কিছু যুক্ত হবে নাকি একটা বিরতিতে? না, আমি বিরতির পরে নিশ্চয়ই একটা বিরতিতে যাই। দর্শক, আমরা আজকের জন্য সবশেষ বিরতিতে যাচ্ছি। ত্রিপুরা হয়ে যেটা আসবে সেটাও কিন্তু ইন্ডিয়া আমাদেরকে সাপোর্ট দিবে। তাই সুতরাং আমার কাছে মনে হয় নরেন্দ্র মোদীর বর্তমান সফরটি একটি তাৎপর্যপূর্ণ সফর হবে বলে আমি মনে করি। ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে কলকাতার আনন্দবাজার পত্রিকায় আমরা যেটি দেখেছি, তারা বলছে যে তিস্তার বিষয়টি আলোচনায় তোলা হবে না, এমন প্রতিশ্রুতি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিষয় হচ্ছে গণমাধ্যমে অনেক কথাই উঠে, কয়েকদিন আগে গণমাধ্যমে এটাও এসছে যে ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পত্রই পায়নি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উনি আসছেন। আমার কাছে মনে হয় নরেন্দ্র মোদী যখন আসছেন উনি উদারহস্তেই আসছেন, এবং এই ধরনের, কারণ দেখেন দীর্ঘ 40 বছরে যে আমাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে। সেই সমস্যাটার সমাধান হয়েছে এই যে ছিটমহলবাসীরা, তারা কিন্তু পরিচয়হীনতায় কিন্তু এতদিন ভুগছিল, তারা কিন্তু এখন একটা পরিচয় পাবে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটি ভিসা জনিত কিন্তু একটা জটিলতা কিন্তু রয়েই গেছে। সেই জটিলতাটা কিন্তু যেটা বলেছেন যে অন অ্যারাইভাল ভিসা, যারা বিমানে যাবে তাদের ক্ষেত্রে যে অন অ্যারাইভাল ভিসা, এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ আপনারা জানবেন এই বিষয়টি কত দূর সম্ভাবনা আছে, এই বিষয়টি আমার মনে হয় যেহেতু তাদেরই এটা প্রস্তাব, আমার মনে হয় এই জিনিসটা এবার সর্ট আউট হবে এবং এটা সলভ হবে। কারণ এই আপনি জানেন কিনা জানি না, আপনি তো জানবেন, নিশ্চয়ই জানবেন, নাও জানতে পারি, অসুবিধা নেই, বলেন। বিষয়টা হচ্ছে যে এখন আমেরিকার ভিসার থেকে ইন্ডিয়ান ভিসা পাওয়া কিন্তু ভেরি ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন, অত্যন্ত, এবং হ্যাঁ, কারণ এখন আমেরিকার ভিসা পাইতে গেলে 7 দিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কিন্তু ইন্ডিয়ার জন্য ইউ হ্যাভ টু ওয়েট ফর এ মান্থ। হ্যাঁ, অনেক কঠিন। এই ক্ষেত্রে এই ভিসা জনিত জটিলতাতে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক দূর কিন্তু আমাদের এই যে ঘাটতিটুক রয়েছে এটা কিন্তু কমে আসবে। মনিরুজ্জামান ভাই, আমরা আসবো আপনার কাছে আবার। বিষয়টা হচ্ছে যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক আরো 40 বছর আগে হওয়া দরকার ছিল বা উচিত ছিল, সেটা এখন হতে যাচ্ছে। আমি যেটা জোর দিই যে কি কি মীমাংসা হয়েছে, একটু ছোট করে আরেকটা বিষয় যুক্ত করতে চাই। আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকেও বেশ এই ভারতের বিষয়ে বলা হচ্ছে, তারা কখনোই ভারত বিদ্বেষী রাজনীতি করেননি। তো সব মিলে একটা ইতিবাচক আবহাওয়া দেখা যাচ্ছে। অবশ্যই, কিন্তু বিএনপি যে বলেছে কখনোই করেনি এই কথাটা বিএনপি বরাবরই ভারত বিরোধী রাজনীতি করেছে, এবং বলবো যে বিএনপির রাজনীতির দুটি প্রধান ভিত্তি ছিল, একটি হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা, একটি হচ্ছে ভারত বিরোধিতা। এই ছিল বিএনপির রাজনীতির বরাবর। এখন তারা যে ওটা অন্য বিশ্লেষণ, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই, আসলে আজকের দুনিয়ায় আপনি যদি ক্রমশই তো আমরা গ্লোবাল উন্নয়নের পার্ট হচ্ছি, আমরা চাইবা না চাই, এটা আমাদেরকে হতেই হবে। এখন গ্লোবাল উন্নয়নের পার্ট যদি আমরা হই, তাহলে ফার্স্ট চয়েস হচ্ছে আমার প্রতিবেশী। সেটা ভারতের ক্ষেত্রে যেমন সত্য, বাংলাদেশের ক্ষেত্রে সত্য। এই সত্যটা উপলব্ধি করা এবং সেই হিসাবে নীতি গ্রহণ করা, এবং শুধু নীতি গ্রহণ করা না, সেই নীতি কার্যকর করা। আমার কাছে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় যে কোয়ালিটি আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে হি ইজ দ্য ডুয়ার। তিনি কাজ করেন। আমরা এই চুক্তিটা করব আর এই চুক্তিটা আমি করে ফেললাম, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বাংলাদেশ র্যাটিফাই করেছিল 1974 সালে, চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই বাংলাদেশের পার্লামেন্টে। 45 বছর পরে ভারত সেটা করছে, না সরি 41 বছর পরে ভারত সেটা করছে। অর্থাৎ এতদিন মধ্যে কিন্তু আমরা কিন্তু ডুয়ার পাইনি, এই প্রথম একজন ডুয়ার প্রধানমন্ত্রী ভারতের পেলাম আর কি। অন্য বিষয়গুলো, এই যে তিস্তার বিষয়গুলো আসছে বা অন্য যে বিষয়গুলো আসছে, ইভেন যে বর্ডার কিলিং এর বিষয়গুলো আসছে, আমি মনে করি যদি রিলেশনটা প্রোগ্রেসিভ হয়, অর্থাৎ উত্তরোত্তর বৃদ্ধির দিকে যায়, তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এক, আর দ্বিতীয় আরেকটা জিনিস মনে রাখতে হবে, পাশাপাশি দুটি দেশ অর্থনীতির ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে সম্পর্ক যত অগ্রসর হবে, নতুন নতুন সমস্যা কিন্তু তৈরি হবে। এটা খুব স্বাভাবিক, এটাতে ঘাবড়া যাওয়ার কিছু নাই। পলিটিক্যাল লিডারশিপের উইল যদি থাকে, তাহলে ওই সমস্যাগুলি সমাধান করার কোনো ব্যাপার নেই। আমরা এই উইলটা নরেন্দ্র মোদীর মধ্যে দেখতে পেয়েছি। আরেকটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে এই যে ট্রেন ধরার যে জায়গাটা,
বাংলাদেশের সামনে ট্রেন ধরার একটা জায়গা এসছে, সময় এসছে। এখন এই ট্রেনটা যদি আমরা মিস করি আমরা কিন্তু পিছিয়ে যাবো। নিশ্চয়ই বাংলাদেশকে ট্রেন ধরার সক্ষমতা অর্জন। ধন্যবাদ। অর্থনৈতিক দিক থেকে এই আমাদের কিন্তু ভারতের সাথে গত কয়েক বছর ধরে যেটা হচ্ছে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার বাংলাদেশের পণ্য বিশেষ করে ভারতের বাজারে, এটা কিন্তু একটা ব্যাপক অগ্রগতি, এটা আমরা পেয়েছি। কিন্তু তারপরেও দেখা গেছে বিভিন্ন অশুল্ক বাধা রয়েছে, এবং আমি মনে করি এই যে কানেক্টিভিটির প্রশ্নটি আলোচনাটি আসছে এবং সেই সূত্র ধরে আমি আশা করছি যে অশুল্ক বাধা যেগুলো ফেস করে বাংলাদেশের পণ্য ভারতে ঢুকতে গেলে সেগুলো যদি আলোচনায় আসে এবং সেগুলো যদি রিজলভ হয় তাহলে কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তন ঘটবে আমাদের অর্থনৈতিক সম্পর্কে। এবং বিদ্যুতের ব্যাপারটি যেটি বলেছে সেইখানের লেনদেনটি অবশ্য আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ক্লিয়ার জানি না, কিন্তু সেক্ষেত্রে ভারতের সহায়তায় এবং এই চুক্তির মধ্য দিয়ে বা আসা যাওয়ার মধ্য দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদনের যে আমাদের ঘাটতি রয়েছে, দুর্বলতা রয়েছে, সেটা পূরণে যদি আমরা এগোতে পারি আমি মনে করি যে এটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ইতিবাচক পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ শাহেদ, আপনি কি বলবেন? আমাদের দুজনের বক্তব্য শুনছিলেন। বিষয়টা হচ্ছে আমাদের যে ল্যান্ড বাউন্ডারি চুক্তি, এখানে কিন্তু মূলত তিনটা ইস্যু। একটা হচ্ছে অচিহ্নিত 6.1 কিলোমিটার সীমান্ত রেখা, ছিটপল বিনিময় এবং অমীমাংসিত পরস্পরের দখলে থাকা। এখানে কিন্তু বাংলাদেশ 111টি ছিটমহল পেয়েছে, যেটা 17,160 একর বাংলাদেশ লাভ করেছে। অপরপক্ষে 51টি ছিটমহল জমি যার পরিমাণ 7,110 একর, যেটা ভারত লাভ করেছে। আর বাংলাদেশের অপদখলে থাকা 2,777 একর ভারত লাভ করেছে এবং বাকিটুক বা 2,267 একর বাংলাদেশ লাভ করেছে। এটা হচ্ছে এই ল্যান্ড বাউন্ডারি চুক্তির মূল তিনটি অংশ। আর যে কথাটা ভাই বলছিলেন যে নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব, দেখেন নরেন্দ্র মোদী একটা সময় কিন্তু তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল যে উনি হয়তো বা মুসলমানদের উপর খুব আগ্রাসন হবেন বা এরকম কোনো কিছু, কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত মুসলিমদের সাথে কিন্তু উনি সমান্তরাল সম্পর্ক রেখে যাচ্ছেন। শুধু তাই না, পবিত্র শবে বরাতের রাত্রে উনি কিন্তু মুসলিম নেতাদেরকে নিয়ে উনি মিটিংও করেছেন। হ্যাঁ, তো সুতরাং তার এই আসন্ন আগমন আমার মনে হয় আমাদের সবার জন্যই একটা শুভ কিছু বয়ে আনবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাহেদ আপনাকে। একই সাথে খন্দকার মনিরুজ্জামান, ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকেও যুক্ত হয়েছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন। আশা করছি ভবিষ্যতে আবারও নানা বিষয় নিয়ে কথা বলার সুযোগ আমাদের হবে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ তো আপনাদেরকেই দেব যারা রাত জেগে অনুষ্ঠানটি নিয়মিত দেখেন। আজকেও নিশ্চয়ই দেখলেন। আগামীকাল ঠিক একই সময় ৭১ জার্নাল আপনারা দেখবেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। 7% প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে 2015-16 অর্থ বছরের জন্য 2,95,100 কোটি টাকার বাজেট ঘোষণা। ঘাটতি প্রায় 87,000 কোটি টাকা। বাস্তবায়নের মূল লক্ষ্য সামাজিক নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়ন। অগ্রাধিকার পাচ্ছে যোগাযোগ ও পরিবহন খাত। প্রস্তাবিত বাজেটে কমবে সব ধরনের শিশু খাদ্য, জটিল রোগের ওষুধ ও কৃষি পণ্যের দাম। বাড়বে তামাকজাত পণ্য ও বেসরকারি শিক্ষা ব্যয়। জীবনযাত্রার ইতিবাচক প্রভাব আর নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, প্রত্যাশা সাধারণ মানুষের। এবারের বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব, মত এফপিসিসিআই এর। বিশাল বাজেটের অর্থের যোগান নিয়ে সংশয় সিপিডির। এবং বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল। এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়, হবে না জনকল্যাণ, প্রতিক্রিয়া বিএনপি। যোগাযোগ খাতে বেশি বরাদ্দ রেখে প্রায় 3 লাখ কোটি টাকার বাজেট দিলেন অর্থমন্ত্রী, কমেছে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। 2 লাখ কোটি টাকা রাজস্ব আদায়, বাড়ছে করের আওতা, 2.5 লাখ টাকা পর্যন্ত ব্যক্তি আয় থাকবে করমুক্ত। বাড়তে পারে মোবাইল সিম কার্ড, সিগারেটের দাম, কমার তালিকায় আছে প্লাস্টিক সামগ্রী এবং বিদেশি পোশাক। শিক্ষা খাতে 31,600 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব, আগের চেয়ে বরাদ্দ বাড়ছে 3,000 কোটি টাকা। China is starting to raise a capsized cruise ship. Hundreds of people are still unaccounted for. No new survivors have been found in days. Also ahead, the death toll rises in South Korea as the country grapples with MERS. Nearly 1,400 people are under quarantine. And a former FIFA official threatens to spill more secrets about football's governing body. We have the latest from Zurich. A food scare in India. Maggi instant noodles made by Nestle are ordered off the shelves.
The FIFA scandal grows. A top executive admits bribes were paid in choosing the 1998 and 2010 World Cups. Did Yemen's former president cooperate with al-Qaeda? A fighter turned informant talks to Al Jazeera.